সাপে কাটার পর যদি রোগীকে বাঁচাতেই হয়, তবে শুধুমাত্র হসপিটাল বা ডক্টরের উপর নির্ভর করে হবে না। শুনতে অবাক লাগছে হয়তো আপনার, এটাই বাস্তব। আমি এই পরবর্তী ভিডিওতে যদি আপনি দেখেন যে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাপে কাটার পর সাধারণত মানুষ মারা যাচ্ছে আজকালকার যুগের দিনে দাঁড়িয়ে, সেটা সাপের বিষে নয়, সেটা হচ্ছে যে টাইমলি কিন্তু মানে সময় মতো কিন্তু ওকে অ্যান্টিভেনাম দেওয়া যায়নি। তার ফলে যে ড্যামেজটা হয়ে গেছিল সাপের বিষে, সেটা কিন্তু আর রিকভারি হয়নি। তার ফলে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। দেখবেন যে রিসেন্টলি একটা নিউজ আর্টিকেল আমি দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের দুটো এলাকায় যে একটাও সাপের রোগী মারা যায়নি, সাপে কাটার রোগী মারা যায়নি। যেখানে আগে প্রত্যেক বছরে শুনতাম মানে প্রচুর মানুষ মারা যেতেন, কিন্তু এবছর আমি শুনিনি। নিশ্চয়ই ওরকম কিছু একটা ভালো মানে নেটওয়ার্ক তৈরি করেছে যাতে করে সাপের মানুষ মারা না যায়। তো তাহলে আমরা দেখলাম কি যে সাপের বিষে নয় বেশিরভাগই মারা যাচ্ছে, কিন্তু ওই ঠিক টাইমে ওষুধটা না দেওয়ার জন্য। তাহলে এই দেরিটা কেন হয় সেটা আগে প্রথম বুঝবো, যে কেন মানুষের এভিএস দিতে দেরি হয়। আর সেকেন্ড বুঝবো যে এটা দেরি হয় কেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এই দেরি হওয়াটা দুটো পর্যায়ে ভাগ করে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে হসপিটালে পৌঁছানোর আগে পর্যন্ত একটা দেরি, আর হসপিটালে পৌঁছেও অনেক সময় দেরি হয়ে যাবে। সেখানে অনেক বাস্তবতা আছে, সেটা আমরা এই ভিডিওটা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। তো আগে আসি যে হসপিটালে পৌঁছানোর আগে কেন দেরি হয়ে যাচ্ছে। এটার পেছনের মূল দায়িত্ব মানে মূল দায়ী মানুষের কুসংস্কার। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ মানুষ চাঁদের সাউথ পোলে আপনার চন্দ্রযান নামাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষ এখনো কিসের আশায়, কি জন্য যে মানুষ আজও ওঝা গুণের কাছে ছুটছে সাপে কামড়ানোর পরে, সেটাই আমার মাথায় আসে না। তো ওখানে গিয়ে কি হবে, পুরোপুরি সময় নষ্ট। এবং ওঝার কাছে যে সারছে না সেটা না, আমি কেন সারে কি হয় সেটা নিয়ে আপনি আমরা আমাদের পরিসংখ্যান দিয়ে বোঝাবো কেন এটা মানুষ এখনো যায়, বুঝতে পারি না। কিন্তু আমি জানি না, হয়তো ভবিষ্যতে এই সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষকে সচেতন করা হচ্ছে, আমার মনে হয় ভবিষ্যতে মানুষ ওখানে যাবে না। যাই হোক, তো প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ, অনেক সময় সাপে কাটার পরে ধরুন অন্ধকারে রাস্তায় যাচ্ছে, জঙ্গলে বনে জঙ্গলে বা জলা জমিতে কোথাও গেছে, তখন যদি সাপে কামড়ে দেয় তখন হয়তো যদি সাপটাকে না দেখতে পাওয়া যায় তাহলে হয়তো অনেক সময় নাও বোঝা যেতে পারে। সবচেয়ে বড় প্রবলেম হয় এখানে কিন্তু ক্রেট সাপ কামড়ালে অনেক সময় এই প্রবলেমটা কিন্তু কম্পাউন্ডিং হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। সেটা ওই ক্রেট সাপ মানে ওই কালাচ বলে চেনেন আপনারা, ভিডিও দেখে নেবেন যে কালার সাপ দেখতে কেমন, বা ক্রেট কাকে বলে সেটা দেখলে ভিডিওতে দেখে নেবেন বা কোথাও দেখে নেবেন, দিতেও পারি। সেই ক্রেট সাপে কিন্তু একটা অন্যরকম এক ধরনের সাপ, মানে অন্য ধরনের বিষাক্ত সাপ। সেটা সাধারণত এই সাপটা নিশাচর সাপ। তো রাতেই কামড়ে সাধারণত। তো রাতে ধরুন কেউ ঘুমিয়ে পড়লো, বিছানায় ঘুমিয়ে থাকলো, ঘুমের মধ্যে এসে সেই সাপটা হয়তো কোনো কারণে দুর্ঘটনাবশত কামড়ে দিল। এখন এই সাপের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে অতটা ব্যথা হয় না, জায়গাটাও ফোলে না, দাগ দাগ নাও থাকতে পারে অনেক সময়। তখন সকালে এবার যখন ঘুম থেকে উঠলো, হয়তো কিছু পোকা কামড়েছে এবং ভাবলেও ভাবতে পারে, কিন্তু সেটা সিরিয়াসলি নয়। এবং বাড়ির ওই সাপ চুপি চুপি এসে চুপি চুপি কামড়ে চলে গেল। এখন বাড়ির লোকও দেখতে পেল না, কেউ দেখতে পেল না। অন্ধকার থাকলে তো আরো আরো বলা মুশকিল। তখন কিন্তু হসপিটালে আসতে দেরি হয়ে যায়। তো এগুলো হচ্ছে যে হসপিটালে আসার আগে অবধি মানুষের কেন দেরি হয় সেটা বললাম। এইবার হসপিটালে আসার পরও কিন্তু দেরি হতে পারে। সেটা কেন হয়? কারণ এই সাপে কাউকে কাটলে সেটাকে কাকে এভিএস দিতে হবে, অ্যান্টিডোটটা দিতে হবে, আর কাকে দিতে হবে না, এটা কিন্তু একটা প্রবলেম। এই প্রবলেমটা কি? সাপের বিষ হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু একক কোনো টেস্ট আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। যেমন ডগ বাইট হলে যে রেবিস হয়েছে কিনা সেটা সঙ্গে সঙ্গে বোঝার কোনো উপায় নেই, মানে বোঝানো যায় না। সেটা অনেকটা সাপের বিষের ক্ষেত্রে ঠিক একই, যে বোঝা যায় না, যে কোনো টেস্ট নেই কি যে আমরা বুঝতে পারবো যে এখন হ্যাঁ বিষ হয়ে গেছে, একক টেস্টে বোঝা যাবে না। তো সেখানে কি করেন ডাক্তারবাবুরা, এবং সমস্ত মানুষকে যে সাপে কামড়েছে মানে যে এভিএস দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু নয় ব্যাপারটা। এরকম নয়। একটা স্ট্যাটিস্টিক্স দেখছি, দেখা যায় ইন্ডিয়ায় যত মানুষকে সাপে কামড়ায় তার মোটামুটি 70% মানুষকে কিন্তু কামড়ায় হচ্ছে আপনার নির্বিষ সাপে, ধোঁড়া, হেলে, লাউ ডগা, মানে যেসব সাপগুলোর বিষ নেই সেগুলোই সাধারণত 70% পেশেন্টকে কিন্তু ওই সাপে কামড়ায়। বাকি যে 30% সাপে বিষাক্ত সাপ কামড়াচ্ছে তার মধ্যেও কিন্তু 50% পেশেন্টকে কিন্তু ড্রাই বাইট হয়। নামটা শুনেছেন হয়তো, ড্রাই বাইট। ড্রাই বাইটটা হচ্ছে কি যে ওর সাপ কামড়ে দিচ্ছে কিন্তু তার কিন্তু বিষ দিতে পারেনি, ওর মধ্যে বিষ ঢালেন, ওর মুরজি সাপ নাও দিতে পারে, বা তার সাপ বিষ ছিল না তখনকার মতো, বা কিছু একটা সামথিং রং। তো সেই ক্ষেত্রে কিন্তু
বিষটা তো দেয়নি, তাই তাই খুবই কম পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বিষটা সাপের বিষটা হয়। তো সেটা এবার ডক্টর কি করে বোঝেন যে ওই যে অলরেডি বললাম যে কোনো একক টেস্ট হয় না, এটার জন্য তখন কি করেন ডক্টর ওর ওর ইতিহাস নেন, তারপর ওকে পরীক্ষা মানে শারীরিক পরীক্ষা শুরু করেন এবং কন্টিনিউয়াস অবজারভেশনে রাখেন, মানে দেখতে থাকেন যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, যে সাপে যখন কাটবে তার যে সিস্টেমিক প্রবলেম মানে তার কোন অঙ্গে কি পরিমাণ সমস্যা হচ্ছে। ধরুন যে নিউরোটক্সিক সাপ যদি কামড়ায় তো দেখা যাবে যে প্যারালাইসিস হয়ে যাবে ধীরে ধীরে। আর যদি হিমাটোটক্সিক সাপে কামড়ায় তবে বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বেরোনো শুরু হয়। তাহলে কি যে আমাদের দাঁত দিয়ে রক্ত বেরোলো, নাক দিয়ে রক্ত বেরোলো, বমি করলো রক্ত বমি, বা চামড়ার মধ্যে মানে লাল লাল দাগ করা শুরু হলো, এগুলো দেখে বুঝতে পারেন যে না সাপের বিষ হয়েছে। তো এটা তো মানে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে না, এটার জন্য হতে একটু সময় লাগবে, তার জন্য একটু দেরি হতে পারে। 2 নম্বর, ডক্টররা কি দেখেন, ডক্টররা দেখেন কি যে ওর যেই জায়গা, ধরুন আমার এখানে সাপে কামড়েছে, এই জায়গাটা লক্ষ্য করেন, মানে বুঝতে যদি পারেন যে দাগ ফাগ যদি দেখতে পান আর কি, সেই জায়গাটা সবসময় লক্ষ্য করা হয় যে সাপের জায়গাটা খোঁজার, এবং সেই লোকাল জায়গাটা কোনো প্রবলেম হচ্ছে কিনা। যেমন কি হয়, ধরুন এই জায়গাটা ফুলতে শুরু করলো, প্রচন্ড ব্যথা শুরু হলো, ফুললে তো একসঙ্গে সঙ্গে সঙ্গে হয়ে যাবে না, তো এটা আস্তে 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 বাড়া শুরু হয়। তারপরে ধরুন জায়গাটা লাল হতে শুরু করলো, বা ধরুন জায়গাটা কালো হয়ে যাচ্ছে, বা একটা গ্যাঙ্গিন হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, তো তখন এগুলো থেকে বুঝতে হয় যে না বিষাক্ত সাপে কামড়েছে এবং বিষ ঢেলে দিয়েছে ওর মধ্যে। তখন ডক্টররা এই বিষ দেওয়ার কথা ধরেন, কারণ কত পার্সেন্টের পেশেন্টকে তো ও বিষ দেয়নি বেসিক্যালি, বা নির্বিষ সাপেই কামড়েছে। তো এটা নিরাপদও নয়, এই বিষ দেওয়াটা অতটা নিরাপদও নয়, এটা তো বিষ, তো এটা তো বিষকে মারার জন্য একটা অ্যান্টিডোট দেওয়া, সেটাও এক ধরনের বিষ। তো সুতরাং সমস্ত পেশেন্টকে ব্ল্যাঙ্কেট থেরাপি দেওয়া যাবে না, তার জন্য ডক্টররা দেন না। তখন ও সিস্টেমিক একটা প্রবলেম হয় কিনা, ওই যে বললাম প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা ধীরে ধীরে, সেটা লক্ষ্য করেন। আর রক্ত বেরোচ্ছে কিনা বিভিন্ন লক্ষ্য করেন, আর লোকাল জায়গায় কোনো প্রবলেম হয় না। আর একটা জিনিস করেন ডক্টররা, দেখবেন হসপিটালে গেলে বুঝবেন, ওটা হচ্ছে 20 WB সিটি, মানে 20 মিনিট ধরে হোল ব্লাড ক্লটিং টাইম দেখেন আর কি। ক্লটিং টেস্ট বলা হয় ওটাকে, হোল ব্লাড ক্লটিং টেস্ট। ডক্টর মোটামুটি একটা টেস্ট টিউব দেখেছেন, বিভিন্ন ল্যাবে দেখেছেন টেস্ট টিউব কিরকম ধরনের লম্বা মতো হয়, তখন তো 2 ml ব্লাড নিয়ে নেন পেশেন্ট থেকে, নিয়ে ওটা 20 মিনিট ধরে এক জায়গায় রেখে দেওয়া হয়। তারপরে 20 মিনিট পরে দেখা হয় কি যে ওর ব্লাডটা কি ওর মধ্যে জমাট বাঁধলো কিনা বাঁধলো না। যদি দেখা যায় যে জমাট বেঁধে গেছে তার মানে ঠিকঠাক আছে, বিষ হয়নি। বিষ হলে কিন্তু ওই ব্লাডটা জমাট বাঁধবে না। তো এই 3টে পরিস্থিতি দেখে মোটামুটি একজন ডক্টর ডিসাইড করেন কি যে ওর এভিএস দেওয়া যাবে কিনা। তো এটা এই ক্ষেত্রে কিন্তু আবার সেই ক্রেট সাপ, যেটা কালার সাপ বলেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু একটা বীভৎস সমস্যা তৈরি হয় এই ক্ষেত্রেও, মানে হসপিটালে গেলেও। কারণ ওই যে বললাম ধরুন রাতে কামড়ে দিচ্ছে, বুঝতে পারলো না বাইরলো, তারপরে প্রথম যে সিমটমটা তৈরি হয় ক্রেট সাপের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় যেটা হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম 2-3 ঘন্টা ধরে কি হয়, পেটে অসহ্য ব্যথা শুরু হয়। নার্ভের জন্য, পেটে তো নার্ভ থাকে, তার জন্য ওখানে ব্যথা করে, আর বমি শুরু হয়ে যায়, গলায় ব্যথা শুরু হয়ে যায়। তো এই যখন কোনো মানুষকে ধরুন এই প্রেজেন্টেশন নিয়ে, মানে কোনো কোনো পেশেন্টের ধরুন আপনি তো বুঝতে পারলেন না যে সাপে কামড়েছে, তখন আপনি কিন্তু পেশেন্টটাকে নিয়ে এলেন কি করে, ওর পেটে ব্যথা, বমি আর গলায় ব্যথা নিয়ে, তাই তো এটা নিয়ে তো এলেন হসপিটালে। তো ডক্টরের পক্ষে সঙ্গে সঙ্গে ওটা বোঝা মুশকিল যে, বিশেষ করে শহরের, মানে বোঝা খুব মুশকিল যে ওই পেশেন্টকে সাপে কামড়েছে, কারণ এটা সাধারণত এই যে পেটে ব্যথা, বমি বা গলায় ব্যথা, এটা কিন্তু সাধারণত গ্যাস্ট্রোন্টেরিটিস, গ্যাস্ট্রাইটিস, বা ধরুন ভাইরাল ইনফেকশন, বা অন্য কোনো মানে সাধারণ কারণের জন্য, যে মানে যে কারণগুলো কমন সেই কারণের জন্য হয়। কেউ হঠাৎ করে কি করে ভাববেন যে ওর যেখানে যে ওকে সাপে কামড়েছে, বিশেষ করে আপনিও তো বলতে পারছেন না না ইয়ে করে, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা একটু টাইম নিয়ে নিতে পারে, কারণ প্যারালাইসিস হতে সময়টা একটু পরের দিকে শুরু হতে পারে এক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু সময়টা আপনার দেরি হয়ে যেতে পারে। তার জন্য আমরা দেখলাম কি যে হসপিটালও দেরি হয়, হসপিটালে আসার আগেও দেরি হয়, ওটা আপনাদের হাতে। আর এটা হচ্ছে অনেকটা বাস্তবতার জন্য অনেক সময় দেরি হয়ে যাচ্ছে। তো আপনাকে এখন কি করতে হবে যাতে এই দেরিটাকে আটকানোর জন্য, সেটাই আমরা এখন বলবো আর কি। তো প্রথম যেটা বলা, যে সাপে কাটার পরে যে কাজটা প্রথমে আপনাকে করতে হবে সেটাকে বলা হয় রাইট নীতি। RIGST, রাইট নীতি বলা হয়। সেটা যদি করেন দেখবেন সময় আপনার একদম বেঁচে যাবে অনেক। আগে বলেছিলাম যে ডক্টর সাধারণত 100 মিনিটস এর কথা বলে, মানে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে হসপিটালে এলে সবচেয়ে ভালো এই কথা বলে, যদিও এটা কোনো মানে মানে WHO বা কোনো সংস্থা থেকে বলে দেয় না, কিন্তু ডক্টরের কাছে সাধারণ কমন একটা ব্যাপার রয়েছে, ইমার্জেন্সি বোঝানোর জন্য রয়েছে। তো সেটা করলে, রাইট নীতিটা ফলো করলে কিন্তু আপনাদের কিন্তু অনেক তাড়াতাড়ি এটা হসপিটালে আসতে পারবেন বলে, বা আসতে পারবেন, এটা হচ্ছে প্রথম। সেটা এই ভিডিওতে বলবো না, কারণ লম্বা আছে, পরবর্তী ভিডিওতে আমরা সেটা বলবো, তাই ভিডিওগুলো দেখবেন। এখন যে হসপিটাল সেকেন্ড যেটা, যে হসপিটালে যে ডিলেটা হচ্ছে, সেটার জন্য আপনাকে কিন্তু মানে বাড়ির সদস্যদের, কিন্তু ভিকটিমের সাথে যারা এসছেন, বাড়ি থেকে যে পেশেন্টের সাথে যারা এসছেন, তাদের কিন্তু একটু গভীর নজর রাখতে হবে।
গভীর নজর রাখলে কি হবে, কিন্তু আপনি কিন্তু হেল্প করতে, আপনি কিন্তু বেসিক্যালি চিকিৎসা করছেন না, আপনি বেসিক্যালি ওই যে সিমটম গুলো হয়, যে আমি বললাম যে প্যারালাইসিস, যেটা প্রথম কি হয় নিউরোটক্সিক সাপের ক্ষেত্রে বিশেষ করে আপনার খুবই ভ্যালু আছে ওখানে। আপনি পেশেন্টের সাথে রয়েছেন, তো তো কি করবেন কি যে ও দেখবেন যে প্রথম চোখের পাতা পাতা পড়ে যায়, প্রথম গ্রেট স্ন্যাপের সাপের ক্ষেত্রে বা যে কোনো যেগুলো নিউরোটক্সিক সাপ তাদের দেখবেন চোখের পাতা ঝুলে মানে পড়ে যায় বা চোখ বন্ধ হয়ে আসে। তখন যদি ওকে বলেন যে চোখ খুলে রাখতে, তখন দেখবেন যে এটা ফারোয়িং হয়, এটাকে শিবনেত্র বলা হয়। দেখবেন আগেকার তো শুনতে পাবেন অনেক সময় শিবনেত্র বলে একটা কথা হয়। মানে এগুলো মানে ইয়ে হয়ে যাবে যে চোখের পাতা তাও পড়ে যাবে, কারণ ও চোখের পাতা মানে খুলে রাখতে পারবে না, এমন অবস্থা হবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে দেখবেন গিলতে অসুবিধা হচ্ছে, মুখের মধ্যে একটা ফেনাও চলে আসতে পারে। তারপর দেখবেন দুটো দেখছে কিনা ওটা জিজ্ঞেস করবেন, নাম জিজ্ঞেস করলেন, আর কাউন্ট করবেন, অনেক সময় কাউন্ট করতে বলবেন, মানে বিশেষ করে বড়দের ক্ষেত্রে যে 1 থেকে 30 মোটামুটি মানুষ কাউন্ট করতে পারে নর্মালি অবস্থায়, তখন দেখবেন যেটা কমে যাচ্ছে, তার মানে হচ্ছে কিন্তু তার নিউরোটক্সিক স্নেক বাইট হয়েছে। তখন এই কোনো সিমটম যদি এগুলো এগুলো একটা ডক্টর পক্ষে অ্যাসেস করা একটু ডিফিকাল্ট, এটা তো প্র্যাকটিক্যাল জিনিসটা তো আপনাকে মানতেই হবে, কারণ ডক্টর অনেকগুলো পেশেন্ট দেখছেন, তারপরে বিভিন্ন, কিন্তু আপনি তো বেডের পাশে ছিলেন, তো আপনাকে কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এটা মানে এটা কি বলবো, এটা আপনাকে পেশেন্টের হেল্পের জন্য লাগবে, আপনি তো বেসিক্যালি চিকিৎসা করছেন না, কিন্তু আপনি হেল্প করছেন, এটা একটা টিম ওয়ার্ক বেসিক্যালি। আপনি সিস্টার দিদিমণিকে গিয়ে বললেন অথবা ডক্টরকে গিয়ে বললেন, তখন কিন্তু ওনারা এই ব্যাপারে কিন্তু হেল্প করবে, সঙ্গে সঙ্গে এসে সঙ্গে সঙ্গে এবিএসটা চালাতে পারবে। কারণ এবিএস আমি তো বলেছি যে সিঙ্গেল কোনো টেস্ট হয় না যে দেখার জন্য, এই সিমটম দেখে টেস্ট মানে ওষুধ দেওয়া হয়, কারণ সমস্ত পেশেন্টকে দেওয়া হবে না, এবিএস দেওয়া হয় না। তো এটা করতে পারলে ওই যে পশ্চিমবঙ্গের কোথায় মানে বোধহয় হাটাল, আর কোথায় এখানে বোধহয় আপনার ধূপগুড়িতে কোথায় যে একদম 100% পেশেন্টকে বাঁচিয়ে দেওয়া গেছে। তো সেটা একটা উৎসাহজনক ব্যাপার, তো আপনারাও পারবেন, কেন পারবেন না? এই জিনিসটা করলে, এই দেরিটা আটকাতে পারলেই আমার মনে হয় ভবিষ্যতে আপনারা পেশেন্টকে স্নেক বাইট ভিকটিমকে মানে মানে জিরোর কাছাকাছি নিয়ে আসতে পারবে, মানে মানুষের ডেথটাকে। তো যাই হোক, আজ এই পর্যন্ত রইলো, আশা করি ভালো থাকবেন। আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, তাহলে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য, আমরা যেখানে রাইট নিতে কথা বলবো, আরো সামনে অনেক কথা বলবো, যে কলায় ভেলায় কেন ভাসিয়ে দেয় মানুষ, সাপে কাটার মানুষের সেসব নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো। তো বাস ওই যে অ্যান্টি ভেনামটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমাদের আলোচনা করে দেবো আমাদের পরবর্তী ভিডিওতে। তো সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। টাটা।